আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পার্টস অফ স্পিচের উপর এই দ্বিতীয় লেকচারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম ক্লাসে যা পড়েছিলাম আজকে একদম শুরুতেই সংক্ষেপে তা আরও একবার দেখে নিব। আমরা প্রথম ক্লাসে জেনেছি যে ইংরেজি শব্দকে ভাঙলে আমরা মরফিম পাই, আর মরফিম হলো শব্দের সবচেয়ে ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। মরফিম আর শব্দ একই কথা নয়। মরফিমের সর্বদা নিজস্ব কোনো স্বাধীন অর্থ থাকে না। অর্থের জন্য মাঝে মধ্যেই তাকে অন্য মরফিম বা শব্দের উপর নির্ভর করতে হয়। অন্যদিকে একটি শব্দ সবসময় স্বাধীনভাবে তার নিজস্ব অর্থ প্রকাশ করতে সক্ষম। ইংরেজিতে সকল শব্দই পদ এবং সকল পদই শব্দ, কিন্তু বাংলায় পদ ও শব্দ একই কথা নয়। যে কোনো অর্থপূর্ণ ধ্বনি সমষ্টির শব্দ। অন্যদিকে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দই হলো পদ। আমরা প্রথম ক্লাসে নাউন সম্পর্কে জেনেছিলাম যে নাউন হচ্ছে ব্যক্তি, বস্তু, স্থান, অনুভূতি, ধারণা ইত্যাদির নাম। নাউনের পূর্বে এ, এন, দি ইত্যাদি আর্টিকেল বসে। নাউনের শেষে NESS, MENT, TION, ANCY, ITY, ION ইত্যাদি থাকতে পারে। নাউনের সাথে S বা ES যোগ করে তাকে প্লুরাল করা যায়। এই ছিল সংক্ষেপে আমাদের প্রথম ক্লাসের আলোচনা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শুরু করব এই নাউন দিয়েই। তোমরা জেনেছো যে নাউনের শেষে সাধারণত NESS, MENT, TION ইত্যাদি নাউন এন্ডিংস থাকতে পারে, কিন্তু সকল নাউনের শেষেই কিন্তু নাউন এন্ডিংস থাকে না। তোমরা প্রশ্ন করতে পারো কোন কোন নাউনের শেষে নাউন এন্ডিংস থাকে এবং কোন কোন নাউনের শেষে নাউন এন্ডিংস থাকে না। তোমরা যদি কয়েকটি উদাহরণ দেখো, তোমরা এই স্লাইডে দেখতে পাচ্ছ যে এক্সাম্পল 1-এ কাইন্ডনেস, অ্যাকশন, কন্টেন্টমেন্ট, ব্রেভিটি এই প্রতিটি নাউনের শেষে নাউন এন্ডিংস রয়েছে, কিন্তু এক্সাম্পল 2-তে তোমরা দেখো সালাম, বুক, থার, ঢাকা, রিভার এই নাউনগুলোর সাথে কিন্তু কোনো নাউন এন্ডিংস নেই। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নাউন গঠিত হয় অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অন্যান্য নাউন থেকে। তো যে সকল নাউন অ্যাডজেক্টিভ এবং ভার্ব থেকে গঠিত হয়, কেবল সে সকল নাউনের শেষেই নাউন এন্ডিংস থাকে। আর যে সকল নাউন শুরু থেকেই নাউন হিসেবে ছিল, ভার্ব বা অ্যাডজেক্টিভ হতে গঠিত হয়নি, তাদের শেষে নাউন এন্ডিংস থাকে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আরও কয়েকটি উদাহরণ দেখো, এখানে দেখতে পাচ্ছ যে কাইন্ড অ্যাডজেক্টিভ থেকে নাউন কাইন্ডনেস, কন্টেন্ট থেকে কন্টেন্টমেন্ট, সিগনিফিক্যান্ট অ্যাডজেক্টিভ থেকে গঠিত নাউনটি সিগনিফিক্যান্স, রিলাই ভার্ব থেকে গঠিত নাউন রিলায়েবিলিটি, ডিফার ভার্ব থেকে গঠিত নাউন ডিফারেন্স। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানের প্রত্যেকটি নাউন কিন্তু অ্যাডজেক্টিভ বা ভার্ব থেকে গঠিত হয়েছে। তাই প্রতিটি নাউনের শেষেই নাউন এন্ডিংস হিসেবে NESS, MENT, ANCE, ITY ইত্যাদি রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কখন কোন নাউনের শেষে সাধারণত নাউন এন্ডিংস থাকবে এবং কোন নাউনগুলোর শেষে নাউন এন্ডিংস থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, একটি বাক্যে নাউন কোথায় বসে বা তার কাজ কি, তোমরা এই স্লাইডে দেখতে পাচ্ছ যে একটি বাক্যে নাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে, অ্যাপোজিটিভ হিসেবে বসতে পারে, একটি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে, আবার ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট এবং প্রেডিকেটিভ, নমিনেটিভ হিসেবে বসতে পারে। তো একটি বাক্যে নাউন সাবজেক্ট হিসেবে একদম বাক্যের শুরুতেই সাধারণত বসে। সাবজেক্ট আমাদেরকে বলে একটি বাক্যের কাজটি কে করে বা এই বাক্যটি কার সম্পর্কে। তোমরা যদি বাক্যের ভার্বকে হৌ দিয়ে প্রশ্ন করো তাহলে এই সাবজেক্ট পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ সালাম ইজ মাই ফ্রেন্ড। এখানে সালাম একটি নাউন এবং সাবজেক্ট হিসেবে এই নাউনটি বাক্যের শুরুতেই বসেছে। নাউন আবার বাক্যের ডাইরেক্ট অবজেক্ট হিসেবে বসতে পারে। তোমরা মনে রাখবে যে অবজেক্ট দুই প্রকার, ডাইরেক্ট অবজেক্ট
ইনডাইরেক্ট অবজেক্ট। আমরা যদি একদম সহজভাবে বলি, ডাইরেক্ট অবজেক্ট হলো একটি কাজের রেসিপিয়েন্ট বা গ্রহীতা। আ ডাইরেক্ট অবজেক্ট ইজ দ্য রিসিভার অফ দ্য অ্যাকশন উইদিন এ সেন্টেন্স। তোমরা যদি ভার্বকে হোয়াট বা কি এবং হোম বা কাকে দিয়ে প্রশ্ন করো তাহলেই ডাইরেক্ট অবজেক্ট পেয়ে যাবে। যেমন এখানে উদাহরণে দেখতে পাচ্ছ যে জন থ্রু দ্য বল। জন বলটি নিক্ষেপ করলো। তাহলে তোমরা যদি ভার্ব থ্রুকে হোয়াট দিয়ে প্রশ্ন করো, থ্রু হোয়াট, কি নিক্ষেপ করলো, তাহলে উত্তরে পাচ্ছ বল, এবং এই বল হচ্ছে এখানে একটি ডাইরেক্ট অবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, নাউন আবার ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবেও বাক্যে বসতে পারে। ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে ডাইরেক্ট অবজেক্টের গ্রহীতা। দ্য ইনডাইরেক্ট অবজেক্ট ইজ দ্য রেসিপিয়েন্ট অফ দ্য ডাইরেক্ট অবজেক্ট, or in other words, it identifies to or for whom the action of the verb is performed. অর্থাৎ একটি ভার্বের কাজ কার জন্যে বা কাকে উদ্দেশ্য করে সম্পাদিত হয়েছে, এই উত্তরটি যে দিবে সেই হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে তোমরা যদি বাক্যের ভার্বকে টু হোম বা কাকে অথবা ফর হোম বা কার জন্যে ইত্যাদি দিয়ে প্রশ্ন করো তাহলেই কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট পেয়ে যাবে। এখানে তোমরা উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছ যে জন গেভ মি দ্য মানি, জন আমাকে টাকাটা দিয়েছিল। তাহলে তুমি যদি প্রশ্ন করো যদি টু হোম, কাকে দিয়েছিল, তাহলে উত্তরে পাবে মি বা আমাকে। এখানে মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আবার দ্বিতীয় উদাহরণে দেখো, এলিসা সেন্ট জন আ লেটার, এলিসা জনকে একটি চিঠি দিয়েছিল। তোমরা যদি প্রশ্ন করো সেন্ট টু হোম, কাকে দিয়েছিল, তাহলে উত্তর হবে জন, জনকে। আর জন এখানে ইনডাইরেক্ট অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, এই স্লাইডে তোমরা ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টের মধ্যে কয়েকটি পার্থক্য দেখতে পাচ্ছ। ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে আ নাউন অর প্রোনাউন রিসিভিং দ্য অ্যাকশন। অন্যদিকে ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে আ নাউন অর প্রোনাউন দ্যাট রিসিভস দ্য ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট does not depend on the indirect object. Indirect object depends on the direct object. তারপর দেখতে পাচ্ছ যে ডাইরেক্ট অবজেক্টস আর প্রিসিডেড বাই দ্য ভার্ব। অন্যদিকে ইনডাইরেক্ট অবজেক্ট আর ইউজুয়ালি প্রিসিডেড বাই প্রেপোজিশনস। প্রিয় শিক্ষার্থীরা, নাউন বাক্যে একটি প্রেপোজিশনাল ফ্রেজের অবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে প্রেপোজিশনাল ফ্রেজ কি? প্রেপোজিশনাল ফ্রেজ গঠিত হয় একটি প্রেপোজিশন, ওই প্রেপোজিশনের একটি অবজেক্ট এবং যে কোনো একটি মডিফায়ার, এক বা একাধিক মডিফায়ার নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ যে অবজেক্ট অফ এ প্রেপোজিশন। অ্যান অবজেক্ট অফ এ প্রেপোজিশন ইজ দ্য নাউন অ্যাট দ্য এন্ড অফ এ প্রেপোজিশনাল ফ্রেজ। এখানে বলা হচ্ছে যে একটি প্রেপোজিশনাল ফ্রেজ গঠিত হয় একটি প্রেপোজিশন নিয়ে, ওই প্রেপোজিশনের অবজেক্ট নিয়ে এবং যে কোনো ধরনের মডিফায়ার নিয়ে। এখানে উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছ যে আই গেভ মানি টু মাই ফ্রেন্ড জেনিফার। এই বাক্যে টু মাই ফ্রেন্ড জেনিফার এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ এবং জেনিফার হচ্ছে এই প্রেপোজিশন টু এর অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, নাউন বাক্যে আবার অ্যাপোজিটিভ হিসেবে বসতে পারে। তাহলে অ্যাপোজিটিভ কি? একটি নাউনের পরপরই এই নাউন সম্পর্কে, এই নাউনকে ব্যাখ্যা দানকারী বা এই নাউনটি সম্পর্কে অতিরিক্ত তথ্য দানকারী আরও একটি নাউন যদি বসে, পাশাপাশি বসে, তবে ওই দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনটির অ্যাপোজিটিভ বলে। তোমরা এখানে উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছ যে মাই ফ্রেন্ড জেনিফার ইজ এ নার্স। এখানে ফ্রেন্ড হচ্ছে নাউন এবং এই নাউনটি ঠিক পরপরই কিন্তু এই নাউনের আরও স্পষ্ট পরিচয় জ্ঞাপক আরও একটি নাউন জেনিফার তার পাশাপাশি বসেছে এবং জেনিফার হচ্ছে এই ফ্রেন্ডের অ্যাপোজিটিভ। তাহলে তোমরা খুব সহজভাবে মনে রাখবে যে যদি দুটি নাউন পাশাপাশি বসে
তাহলে দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনটির অ্যাপোজিটিভ বলে। নাউন বাক্যে অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবেও বসতে পারে। অবজেক্টিভ কমপ্লিমেন্ট অবজেক্টের অর্থকে সম্পূর্ণ বা কমপ্লিট করে। তোমরা সহজেই অবজেক্টিভ কমপ্লিমেন্ট থেকে অ্যাপোজিটিভকে পৃথকভাবে চিহ্নিত করতে পারো বা আইডেন্টিফাই করতে পারবে। যদি টার্গেটেড নাউনের পূর্বে টু বি বসানো যায় তবে তা অবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর যদি টার্গেটেড নাউনের পূর্বে টু বি বসানো না যায় তবে তা অ্যাপোজিটিভ। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উই ইলেক্টেড ওবামা টু বি প্রেসিডেন্ট। তাহলে এবং দ্বিতীয় বাক্যে দেখতে পাচ্ছ যে একদম লাস্ট সর্বশেষ বাক্যে দেখতে পাচ্ছ হি স মাই সিস্টার রিতা ইয়েস্টারডে। একদম সর্বশেষ বাক্যে রিতা ইন দ্য লাস্ট সেন্টেন্স ইজ অ্যান অ্যাপোজিটিভ, নট অ্যান অবজেক্ট কমপ্লিমেন্ট। বলা হচ্ছে যে একদম সর্বশেষ বাক্যে রিতা এখানে অ্যাপোজিটিভ, অবজেক্টিভ কমপ্লিমেন্ট নয়। কেননা তুমি রিতা এর পূর্বে টু বি বসাতে পারবে না। তুমি কখনোই বলতে পারবে না হি স মাই সিস্টার টু বি রিতা ইয়েস্টারডে। যদি টু বি বসানো যেত তাহলে তুমি রিতাকে এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলতে পারতে। তো প্রথম বাক্যে দেখতে পাচ্ছ যে উই ইলেক্টেড ওবামা প্রেসিডেন্ট। এখানে প্রেসিডেন্ট এই নাউনটির পূর্বে তুমি টু বি বসাতে পারছো, তাই প্রেসিডেন্টকে তুমি এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অ্যাপোজিটিভ এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট কী বা তাদের মধ্যে পার্থক্যটা কী, তাদেরকে কীভাবে চিহ্নিত করবে তা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দুটো শব্দ অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। তোমরা কি এই দুটো শব্দের পার্থক্য জানো? অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কী? তোমরা যদি এই স্লাইডটি দেখো, এখানে তিনটি পার্থক্য দেয়া আছে। সংজ্ঞা অনুযায়ী an object is a noun or noun equivalent denoting the goal or result of the action of a verb. অন্যদিকে কমপ্লিমেন্ট হচ্ছে a complement is a noun, phrase or clause that adds additional information about the subject or object. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অবজেক্ট হচ্ছে একটি নাউন বা নাউনের সমতুল্য, যা একটি কাজের ডিনোটিং দ্য গোল ও রেজাল্ট অফ দ্য অ্যাকশন অফ এ ভার্ব, একটি ভার্বের যে ফলাফল বা তার লক্ষ্যটা কী সেটা আমাদেরকে বলবে। আর কমপ্লিমেন্ট হচ্ছে একটি নাউন বা নাউন ফ্রেজ বা একটি ক্লজ, যা সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে আমাদেরকে অতিরিক্ত তথ্য দিবে। তোমরা দেখতে পাচ্ছ যে দেয়ার আর টু মেইন টাইপস অফ অবজেক্টস, দুই ধরনের অবজেক্ট রয়েছে যা আমরা অলরেডি দেখেছি, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। আবার কমপ্লিমেন্ট কিন্তু বেশ কয়েক রকমের হয়, মূলত দুই প্রকার, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, একদম সবশেষে বলা হচ্ছে যে অবজেক্ট একটি নাউন, জেরান্ড, প্রোনাউন বা ক্লজ হতে পারে। অন্যদিকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, যে কোনো শব্দ বা শব্দ সমষ্টি হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, সবশেষে নাউন একটি বাক্যে প্রেডিকেটিভ নমিনেটিভ হিসেবে বসতে পারে। খুব সহজভাবে যদি বলি, একটি বাক্যে লিঙ্কিং ভার্বের পর যে নাউন আসে তাই হচ্ছে প্রেডিকেটিভ নমিনেটিভ। তোমরা উদাহরণে দেখতে পাচ্ছ যে মাই বেস্ট ফ্রেন্ড ইজ জেনিফার। এখানে ইজ একটি লিঙ্কিং ভার্ব বা কপিউলার ভার্ব এবং এরপর নাউনটি হচ্ছে প্রেডিকেটিভ নমিনেটিভ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাক্যে নাউনের অবস্থান এবং কাজ সম্পর্কে জানলাম। তো পরবর্তী ক্লাসে নাউনের সাথে রিলেটেড অন্য একটি গ্রামাটিক্যাল আইটেম নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।